জামিন হবে? আজ মূল প্রশ্ন এটাই ছিল, উত্তর হলো না। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায় বড় ধাক্কা খেলেন হাইকোর্টে। দেখুন, একে একে পার্থর সঙ্গে একই মামলায় অভিযুক্ত যাদের গ্রেফতারি হয়েছিল তারা প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছেন, এমনকি অর্পিতাও। পার্থ চট্টোপাধ্যায় আশায় বুক বেঁধেছিলেন, এবার তিনিও বোধহয় জামিন পেলেন। প্রচুর চেষ্টা করেছেন, কাগতি মিনতি করেছেন, আইনজীবীরা এ কোর্ট সে কোর্ট হিল্লি দিল্লি ঘুরে বেরিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো না। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুই বিচারপতি দ্বিমত পোষণ করেন। তারা থার্ড আম্পায়ারের কাছে, মানে তৃতীয় বিচারপতির কাছে মামলা পাঠিয়ে দেন। তপব্রত চক্রবর্তী সেই বিচারপতির এজলাসে শুনানি শেষ হয়েছিল, স্থগিত ছিল রায়দান, কিন্তু হলো না জামিন। কিন্তু কেন? শ্রাবন্তী বলতে পারবে। শ্রাবন্তী, যখন একে একে সকলের জামিন হচ্ছে, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে কি যুক্তি? দেখো, শুধু তাই নয়, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রেও জামিন সিবিআই এর যে মামলা, ইডির যে মামলা ছিল, সেখান থেকে শীর্ষ আদালত মঞ্জুর করার পরে শুধুমাত্র এই মামলা পেন্ডিং ছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে, এর আগে অপূর্ব সিনহা রায় যখন নির্দেশ দিয়েছিলেন, তার রায়ের সাথে সহমত প্রকাশ করেন এবং বিশেষ বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে যারা আনডিজার্ভিং ক্যান্ডিডেট, অর্থাৎ অযোগ্য যারা রয়েছেন, তাদের যদি এভাবেই বাছাই করে নেওয়া হয় তাহলে যারা যোগ্য তারা বঞ্চিত হবেন। গোটা এডুকেশন সিস্টেম যেরকম ভাবে একজন মন্ত্রীর দুর্নীতি সামনে এসেছে এবং তারপর গোটা এডুকেশন সিস্টেমের যে ফেলিওরটা সামনে এসছে, আজ যদি সেই মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি যদি জামিন পেয়ে যান তাহলে তার উপরেও একটা প্রশ্ন উঠে আসবে। কার্যত এই দুটো কারণেই গোটা জাজমেন্ট তিনি পড়েননি। বিচারপতি শুধুমাত্র এই দুটো পয়েন্টের কথা উল্লেখ করেছেন এবং তার উপরে নির্ভর করে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জন সরকারি আধিকারিক সে সময় যারা ছিলেন, অর্থাৎ কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশ ভট্টাচার্য সহ বাকিরা, এসপি সিনহা, সকলে জামিন খারিজ করা হয়েছে এবং কার্যত এরপর আরো বিরোধ। শ্রাবন্তী, আমি স্ট্যাটাসটা একটু বুঝতে চাইছি। মানে ইডির মামলায় সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জি জামিন পেয়েছেন, কিন্তু শ্রাবন্তী, আমি তোমার থেকেই জানতে চাইছি, কিন্তু সিবিআই এর মামলায় পার্থ চ্যাটার্জি জামিন পেলেন না, তাই তো? এটাই তো স্ট্যাটাস। শ্রাবন্তীর সঙ্গে আমি আবার যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি আরেকবার, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেটা ছিল ইডি মামলা। 2022 সালে যে মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি, অর্থাৎ প্রথম মামলা। তারপর সিবিআইও কিন্তু তাকে অ্যারেস্ট করে, জেল থেকেই শোন অ্যারেস্ট দেখায়। ইডির মামলায় পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে জামিন পেলেও সিবিআই এর মামলায় হাইকোর্ট থেকে জামিন হলো না। শুধু পার্থ চ্যাটার্জি নন, এর সঙ্গে আরো 5 সরকারি আধিকারিক যারা পার্থ চ্যাটার্জির সময় ওই দপ্তরে কাজ করতেন, তারাও জামিন পেলেন না। এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, শ্রাবন্তী এক্ষুনি নামগুলো বলছিল। এবং পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যদি জামিন পেয়ে যান তাহলে সমাজে এর খারাপ প্রভাব পড়তে পারে। আমি আবার শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, আমি যে স্ট্যাটাসটা বুঝতে চাইছি, সুপ্রিম কোর্টে পার্থ জামিন পেয়েছেন ইডির মামলায়, সিবিআই এর মামলায় জামিন পেলেন না। এবার কি সুপ্রিম কোর্টে মুভ করার অপশন আছে? দেখো, দুটো মোট কথা, যে কারণে গ্রেফতার হয়েছেন পার্থ চ্যাটার্জি, RC2 এবং RC6, এই দুটি মামলা পেন্ডিং ছিল কলকাতা হাইকোর্টে, যার জন্য এই বিশেষ বেঞ্চ তৈরি হয়। ইডির মামলা ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে আজকের যে ফ্রেম গঠন চলছে সেটাও এই ইডির মামলায়, অর্থাৎ সেখান থেকেও চার্জ ফ্রেমের পরে জামিন পেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে সিবিআই এর যে মামলা, যেটা আজকের পেন্ডিং ছিল, সেই মামলায় জামিন পেলেন না। এমনকি এই মামলায় যদি আজকে জামিনও পেয়ে যেতেন পার্থ চট্টোপাধ্যায়, সেক্ষেত্রে নিম্ন আদালতে আরও একটি কেসে সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। ফলে এই মামলায় জামিন পেলেও জেল মুক্তি হতো না পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু যেহেতু দুই শীর্ষ আদালত, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও ইডির ক্ষেত্রে জামিন পেলেন, কলকাতা হাইকোর্টে যদি তাকে সিবিআই এর ক্ষেত্রে জামিন পেতেন তাহলে লোয়ার কোর্টে তার জামিন পেতে অনেকটা সুবিধা হতো। এই হিসেবেই তারা তাকিয়েছিলেন এই মামলার দিকে। শুধুমাত্র যে আজকে পার্থ চট্টোপাধ্যায় সহ এই পাঁচজন যারা রয়েছেন তাদের যে জামিন খারিজ হয়েছে এমন নয়, এখানে রাজ্যের কড়া সমালোচনা করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ঠিক এই পয়েন্টই আসবো। শ্রাবন্তীর সঙ্গে থাকো। বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, পার্থ চ্যাটার্জি খুব আশা করেছিলেন জামিনটা এবার তার হয়ে যাবে, অর্পিতারও হয়ে গিয়েছে, কিন্তু কোর্ট জামিন দিল না। কোর্ট জামিন দেননি কেন? কোর্ট নিশ্চয়ই বিবেচনা করেছেন যে এত বড় একটা অপরাধ, যে অপরাধ পশ্চিমবঙ্গের বুকে বোধহয়
ইতিপূর্বে কেউ দেখেনি, ভবিষ্যতেও দেখবে কি তার সন্দেহ আছে। অবশ্যই তৃণমূল ক্ষমতায় থাকলে ভিন্ন কথা। সেই অপরাধের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে জামিন দেবে কেন? জামিন দেওয়ার কথাটা এক্ষেত্রে আসছে কেন? কেন যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে ততক্ষণ জামিন দিলে উনি তো বেরিয়েই আবার ওর গুন্ডা বাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে। সে কারণে আদালত সঠিক বিচার বিবেচনা করেই জামিন দেননি। বিকাশবাবু, সুপ্রিম কোর্টে জামিনের সময় যে যুক্তিটা সামনে এসেছিল যে কারো সর্বোচ্চ সাজার 1/3 জেলে কেটে গেলে তাকে জামিন দিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্টের একটি রায়কে হাতিয়ার করে অর্পিতা মুখার্জিও জামিন পেয়েছেন, এমনকি পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টেও জামিন পেয়েছেন। তো মানে আজকের যে সওয়াল জবাব এবং রাজ্যকে যেভাবে ভর্ৎসনা করা হয়েছে আদালতে, এটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা স্বাভাবিক, যেটা স্বাভাবিক করা দরকার, বিচারপতিরা সেই কাজটাই করেছেন। সুপ্রিম কোর্টও তাকে খুব একটা জামিন দেননি, সুপ্রিম কোর্ট তদন্ত ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে জামিনের প্রশ্ন এসছে। এরা যে সমস্ত অপরাধ করেছেন, বহু লোকের আরো ভেতরে থাকা উচিত, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আদালতের কাছে বিচার্য বিষয় সবটাই তো উঠে আসে। অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। খুব স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত ছিল। এই রায়কে স্বাগত বিকাশবাবু। আমি আবার শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী, আরেকবার যদি সওয়াল জবাব যা হলো, রাজ্যকে কতটা ভর্ৎসনার মুখে পড়তে হলো বলো। দেখো, আজকের রায় যখন পড়ে শোনাচ্ছিলেন বিচারপতি, তখন তিনি শুরুতেই এই কথাটি বলেন যে যেহেতু এই কথাটা বারবার বলা হয় যে একজন অ্যাকিউজ, তার কি কোনো বেল পাওয়ার অধিকার নেই, জামিন পাওয়ার যে রাইট সেটা তো সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে কেন বেল নয়, তাহলে কেন জামিন নয়? এবং তার পরপরই তিনি এই প্রসঙ্গ উত্থাপিত করেন যে পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন সাধারণ অভিযুক্ত নন, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। কার্যত তিনি এবং বাকিরা যে ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন, যদি আজকে সকলকে জামিন দিয়ে দেওয়া হয় তদন্ত চলাকালীন, যেহেতু বারবার সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত তদন্ত চলছে, তাহলে তদন্তে কোথাও গিয়ে প্রভাব বিস্তার হয়ে যাবে এবং যার ফলে গোটা এডুকেশন সিস্টেম সেখানে একটা প্রশ্ন চিহ্ন পড়বে। একই সঙ্গে রাজ্যের ক্ষেত্রে তিনি বলেন যে রাজ্য যে গোটা বিষয়টা কেন চুপ করেছিল সেটা নিয়েও তারা রীতিমতো আশ্চর্য। তার কারণ কনসেন্ট যখন বারবার চাওয়া হচ্ছিল, সেই সময় মুখ্য সচিব ভোটের কথা বলেছিলেন এবং ভোটের কথা বলেও এটাকে পিছিয়ে দেওয়া হয়। ভোট শেষ হয়ে গেছে বহুদিন, তারপরও একটা উত্তর আসেনি মুখ্য সচিবের থেকে। তাহলে কোথাও গিয়ে কি এটা আলটিমেটলি একটা নেক্সাস, যেটা প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যের পক্ষ থেকে, রাজ্য কি সেই কারণে চুপ থেকেছিল? রাজ্য কিভাবে, একটা প্রশাসন কিভাবে